ঢাকা কলেজ অনার্স চতুর্থ বর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থীদেরকে আজকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি নামে একটা চ্যাপ্টার আছে আমাদের। ইউভি বা আলট্রাভায়োলেট রশ্মি দিয়ে একটা স্পেকট্রোস্কোপি আছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার নিয়ে আমরা কথা বলবো। আমাদের সিলেবাসে যে অংশটা আছে সেটা থেকে শুরু করি। সেটা হচ্ছে উডওয়ার্ড, ফিশার বা ফাইজার বলে অনেকে, রুল ফর ক্যালকুলেটিং ল্যামডা ম্যাক্স ইন ডাইনের মধ্যে অ্যাবজর্পশন ম্যাক্সিমা বা কীভাবে হিসেব করা যায় স্ট্রাকচার থেকে তার একটা নিয়ম বলা আছে। দুজন বিজ্ঞানী, উডওয়ার্ড এবং ফিশার ফাইজার নামে দুজন বিজ্ঞানী, এরা নিয়ম বের করেছেন। সেই নিয়মটা নিয়ে আমাদের কথা বলবো। এখান থেকে নিয়মটা সরাসরি পরীক্ষা হলে আসে না, নিয়মটা লিখো, কিন্তু নিয়ম ব্যবহার করে যৌগ দেওয়া থাকে, সেই যৌগগুলো তোমাকে ল্যামডা ম্যাক্স বের করতে হবে এবং এটা নিয়ে বেশ অনেক প্রশ্ন আসে। ঠিক আছে, আমরা একটু পড়াশোনা করি। এটা হচ্ছে উডওয়ার্ড ফিশার রুল বলছি। রুল বলার আগে আমাদের কিছু বিষয় জানা দরকার, কি যে বিষয়গুলো আমাদের রুলের মধ্যে বা নিয়মের মধ্যে থাকবে সেগুলো আমরা একটু দেখে নিই। একটা হচ্ছে হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাইন। এটা হচ্ছে হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাইন। আমরা জানি ডাইন মানে হচ্ছে দুইটা ইন থাকবে, দুইটা দিয়ে ডাবল বন্ড থাকবে, আর কনজুগেটেড মানে হচ্ছে মাঝখানে একটা সিঙ্গেল বন্ড থাকবে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এটাকে বলা হয় কনজুগেটেড ডাইন। আর হোমো অ্যানিউলার হচ্ছে যে যদি একাধিক সাইকেল থাকে, চক্র থাকে, সেই একাধিক চক্রের মধ্যে একটা চক্রের মধ্যেই যদি কনজুগেটেড ডাইন থাকে এটাকে বলা হোমো অ্যানিউলার। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দুইটা চক্রের মধ্যে একটার মধ্যে কনজুগেটেড ডাইন আছে, এটার মধ্যে ঠিক তাই। এটা যদি না থাকে, যদি এটাতেও কনজুগেশন থাকতো তাহলে ওটাকেও বলা হতো হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাইন। আর এটা হচ্ছে হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন। এরকমই কনজুগেটেড ডাইন, কিন্তু একই চক্রের মধ্যে কনজুগেশন না থেকে একাধিক চক্রের মধ্যে আছে। যেমন এই চক্রের এখানে ডাবল বন্ড, এখানে একটা সিঙ্গেল বন্ড মাঝখানে ব্রেক, তারপর হচ্ছে ডাবল বন্ড। এই একাধিক চক্রের মধ্যে যদি ডাবল বন্ডের কনজুগেশন থাকে তাহলে এটাকে বলা হয় হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন। এবং এটা এরকম থাকতে পারে, অথবা এরকম সিঙ্গেল ডাবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম, এটাকে বলা হয় হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন। এগুলো নিয়ে আমাদের পরবর্তীতে অনেক ব্যবহার আছে, সেজন্য এগুলো আগে থেকে বলা। আর আছে এক্সোসাইক্লিক এবং এন্ডোসাইক্লিক ডাবল বন্ড। সবচেয়ে কনফিউশন যেটা হয় এক্সোসাইক্লিক ডাবল বন্ড কোনটা সেটা বুঝতে পারতে অনেকেরই সমস্যা হয় আর কি। ঠিক আছে, কারণ হচ্ছে স্ট্রাকচারের মধ্যে অনেক সময় এক্সোসাইক্লিক এবং সাইক্লিক ডাবল বন্ডটা বোঝা অনেকেই বুঝতে পারে না আর কি, বারবার প্র্যাকটিস করলে বোঝা যাবে। এক্সোসাইক্লিক, এক্সো হচ্ছে আমরা জানি বাইরে আর কি, এক্সোসাইক্লিক সাইকেলের বাইরে, চক্রের বাইরে। চক্রের বাইরে যদি চক্রের সাথে সরাসরি ডাবল বন্ড থাকে তাহলে সেটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডাবল বন্ড। যেমন এই যে একটা চক্র, এর মধ্যে এই একটা কার্বনের সাথে একটা ডাবল বন্ড আছে, এটাকে বলা হয় এক্সোসাইক্লিক। আর ভিতরে যেটা ওটাকে বলা হয় এন্ডোসাইক্লিক। ঠিক আছে, তাহলে কোন একটা চক্রের মেম্বারের সাথে বা কার্বনের সাথে যদি একটা সরাসরি বন্ড ডাবল বন্ড থাকে সেটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডাবল। এটা সহজে বোঝা যাচ্ছে, এটা এক্সোসাইক্লিক। কিন্তু এইরকম যখন থাকে তখন অনেকেই বুঝতে অসুবিধা হয়। এখানে এই চক্রের সাথে এই কার্বনের সাথে এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক। ঠিক আছে, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড। কেন? কারণ এই চক্রের কার্বনের সাথে এটা ডাবল বন্ড আকারে আছে, এটা এক্সোসাইক্লিক। এটা আবার এক্সোসাইক্লিক নয়। কেন? কারণ এইটা কোনো চক্রের সাথে সরাসরি অন্য চক্রের সাথে সরাসরি বন্ডেড নাই। এখানে থাকে দুইটাই এক্সোসাইক্লিক, কারণ এইটা এই কার্বনের সাথে এটা ডাবল বন্ড এক্সো বাইরে, আর এইটা হচ্ছে এই কার্বনের সাথে এটা হচ্ছে বাইরে ডাবল বন্ড। এইটার সাপেক্ষে এটা এক্সোসাইক্লিক, এই চক্রের সাপেক্ষে এইটা হচ্ছে এক্সোসাইক্লিক। ঠিক আছে, এই টার্মগুলো আমাদের দরকার পরবর্তীতে বিভিন্ন সময়, এগুলো হচ্ছে আমাদের এই রুল পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে হোমো অ্যানিউলার হচ্ছে একই চক্রের মধ্যে যদি ডাবল বন্ড থাকে, একই চক্রের মধ্যে কনজুগেশন থাকে। হেটারো অ্যানিউলার হচ্ছে দুইটা চক্রের মধ্যে যদি কনজুগেশন ডাবল বন্ড থাকে। আর এক্সোসাইক্লিক হচ্ছে চক্রের বাইরে চক্রের সাথে কোনো দ্বিবন্ধ যদি থাকে সেটা হলো এক্সোসাইক্লিক ডাবল বন্ড। এবার আমরা নিয়মের মধ্যে চলে যাই। প্যারেন্ট ভ্যালু বা বেসিক ভ্যালু, বেসিক ভ্যালু ফর বিউটাডাইন।
or cyclic conjugated dyeing system হচ্ছে 217 ন্যানোমিটার। মানে ডাইন যদি থাকে মানে চাকরিক নয় এরকম যদি ডাইন থাকে সেটার জন্য, অথবা সাইক্লিক সিস্টেমে যদি কনজুগেশন হয় কনজুগেটেড ডাইন থাকে, তাহলে সেটাকে তার জন্য বেসিক ভ্যালু ওইটুকুর জন্যই বেসিক ভ্যালু যেটা বললাম 217 ন্যানোমিটার হবে। এই জিনিসটাই যদি হোমো অ্যানিউলার কনজুগেশন থাকে, একই জিনিস যদি হোমো অ্যানিউলার থাকে, একটু আগে আমরা হোমো অ্যানিউলার দেখালাম, হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাইন তাহলে বেসিক ভ্যালু হবে হচ্ছে 253 ন্যানোমিটার। যদি হেটারো অ্যানিউলার থাকে কনজুগেটেড ডাইন থাকে তাহলে 215 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে বেসিক ভ্যালু নরমালের জন্য 217, যদি একই চক্রের মধ্যে একটু আগে আমরা যে হোমো অ্যানিউলার বললাম সেরকম যে কনজুগেশন যদি থাকে তাহলে 253, একটু আগে আমরা হেটারো অ্যানিউলার বললাম দুইটার মধ্যে যদি দুইটা চক্রের মধ্যে যদি কনজুগেশন থাকে তাহলে সেটা 215 ন্যানোমিটার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ভ্যালু। এর সাথে ইনক্রিমেন্ট হবে আর কি, ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়বে, কি কি থাকলে কত বাড়বে আর কি, সেই ইনক্রিমেন্ট গুলো আমরা বলি ইনক্রিমেন্ট ফর ইজ সাবস্টিটিউয়েন্ট। প্রত্যেকটা প্রতিস্থাপকের জন্য বা সাবস্টিটিউয়েন্টের জন্য কি পরিমাণ আমাদের এই ল্যামডা ম্যাক্সের মান বাড়বে সেগুলোর আমাদের হিসাব। এক নম্বর হচ্ছে যদি অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট or ring residue 5 ন্যানোমিটার। অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এবং রিং রেসিডিউ যদি একটা থাকে প্রত্যেকটার জন্য 5 ন্যানোমিটার করে বাড়বে। আর অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট কি আর রিং রেসিডিউ কি এটা আমরা যখন করতে যাব সে তখন আমরা বুঝিয়ে দেবো ভালো করে, টেনশন কিছু না, খুব সহজ জিনিস। 2 নম্বর এক্সোসাইক্লিক ডাবল বন্ড যদি থাকে, এক্সোসাইক্লিক ডাবল বন্ড প্রত্যেকটার জন্য 5 ন্যানোমিটার। যদি একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড থাকে তাহলে তার জন্য 5 ন্যানোমিটার, যদি একাধিক থাকে তার সাথে 5 বার বাড়তে থাকবে। 3 এটা হচ্ছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, extending conjugation 30 ন্যানোমিটার। ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন মানে হচ্ছে আমাদের যে বিউটাডাইন সিস্টেম বা সাইক্লিক সিস্টেম যে কনজুগেশন থাকবে সেই কনজুগেশনের বাইরে যদি আরো এক্সট্রা ডাবল বন্ড থাকে কনজুগেশন আকারে, তাহলে সেটার জন্য একটা এক্সটেনশনের জন্য মানে কনজুগেশন এক্সটেনশনের জন্য 30 ন্যানোমিটার। মানে এরকম আর কি, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড এরকম। যদি এটুকুর জন্য আমাদের হচ্ছে বেসিক ভ্যালু হেটার অ্যানিউলার জন্য 215, ঠিক আছে। কিন্তু যদি আরেকটা এই আকারে থাকে এবং এটার সাথে এখানে যদি থাকে তাহলে এক্সট্রা একটা ডাবল বন্ড, এটাকে বলা হয় ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন। মানে হচ্ছে যে বেসিক যতটুকু থাকবে তার বাইরে যদি এক্সট্রা একটা ডাবল বন্ড থাকে কনজুগেশন আকারে, তাহলে তার জন্য প্রত্যেকটার জন্য 30 ন্যানোমিটার করে বাড়তে থাকবে। এগুলো হচ্ছে নরমাল নিয়ম আর কি, ঠিক আছে। এই নিয়মগুলো ব্যবহার করে আমাদের অনেকগুলো উদাহরণ আমরা করব, উদাহরণ করতে গেলেই বিষয়গুলো ক্লিয়ার হবে, অনেক কঠিন না, একটু খেয়াল করলে হবে। যদি উদাহরণ দিই আমরা CH3 CH ডাবল বন্ড এটা হচ্ছে আমাদের একটা উদাহরণ, এটার নাম যাই হোক 2,4 হেক্সাডাইন, ঠিক আছে।
এটার জন্য আমরা বলেছি যে বিউটাডাইন সিস্টেম যতটুকু এইটুকুর জন্য বেসিক ভ্যালু কত বলেছি 217 ন্যানোমিটার বিউটাডাইন সিস্টেমের জন্য। এইটুকুর বাইরে আমাদের কিন্তু এক্সট্রা এইদিকে একটা মিথাইল গ্রুপ, এদিকে একটা মিথাইল গ্রুপ আছে, ঠিক আছে। তাহলে এইটুকুর জন্য হচ্ছে 217 আমরা বললাম। এর বাইরে দুই দিকে দুটো মিথাইল গ্রুপ আছে। এইটাকে বলা হয় অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। শুধু মিথাইল না, মিথাইল ছাড়া অন্য যাই থাকতো, মানে অ্যালকাইল সহ আর কি, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। তাহলে কয়টা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে? এদিকে একটা, এদিকে একটা। তাহলে 2 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। অ্যালকাইল প্রতিস্থাপক বলা হয়, ঠিক আছে। তাহলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট হচ্ছে আমাদের যে বেসিক যে অংশটুকু আছে, এর বাইরে যদি কার্বন থাকে আর কি, ডানে বামে যেদিকে হোক, উপরে নিচে যেদিকে থাক, এগুলো হলো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। যদি দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে, তাহলে প্রত্যেকটার জন্য 5 করে 2 গুণন 5 সমান সমান 10 ন্যানোমিটার। তাহলে এইটুকু হচ্ছে টোটাল হচ্ছে 227 ন্যানোমিটার। এটা হচ্ছে এর ল্যামডা ম্যাক্স বা অ্যাবজর্পশন ম্যাক্সিমাম ফর 24 হেক্সাডাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বের করার নিয়ম। তাহলে বেসিক ভ্যালু ফর বিউটাডাইন হচ্ছে 217। এইটুকুর বাইরে যেহেতু দুই দিকে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, আর এই অ্যালকাইল গ্রুপ প্রত্যেকটার জন্য অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টের জন্য 5 করে 10 227, ঠিক আছে। এটা হচ্ছে একদমই সিম্পল বা সহজ একটা উদাহরণ। আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাই। তারপরে দেখো অনেকগুলো এরকম একটা যৌগ আছে। এরকম একটা যৌগ, এখানে দেখো বিউটাডাইন সিস্টেম আছে, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল কনজুগেশন আকারে আছে। তাহলে এইটুকুর জন্য শুধু এখান থেকে এই পর্যন্ত এইটুকুর জন্য বেসিক ভ্যালু 217 ন্যানোমিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে 217 ন্যানোমিটার এখান থেকে এই পর্যন্ত এই বিউটাডাইন সিস্টেমের জন্য, ঠিক আছে। এর সাথে ইনক্রিমেন্ট কি কি হবে, কি কি বাড়বে, আমাদের এক্সট্রা কি কি আছে, এর সাথে এক্সট্রা কি কি আছে দেখি। এক্সট্রা যেমন এখানে একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, এখানে একটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, তাহলে দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, 2 অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট। তাহলে দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট আছে আমাদের, ঠিক আছে। তাহলে দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট জন্য 2 গুণন 5 সমান 10 ন্যানোমিটার। কিন্তু এর বাইরে আরো কিছু আছে আর কি, যেমন এইদিকে আরো আছে, যেমন এই ডাবল বন্ড এখানে কার্বন থেকে এদিকে আছে। এগুলো অ্যালকাইল সাবস্টিটিউয়েন্টের মতো, তবে এটার নাম একটু ভিন্ন। যদি রিং আকারে থাকে, যদি চক্র আকারে থাকে, তাহলে তাদেরকে বলা হয় রিং রেসিডিউ। যেমন নিয়মের মধ্যে বলেছিলাম অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট অর রিং রেসিডিউ। তাহলে এটা হচ্ছে এগুলো রিং এর মধ্যে যদি এরকম অ্যালকাইল গ্রুপ বা কার্বন থাকে, তাদেরকে বলা হয় রিং রেসিডিউ। তাহলে রিং রেসিডিউ কয়টা? এদিকে এই কার্বন থেকে এদিকে একটা রিং রেসিডিউ, এখানে একটা, এইখানে একটা। তাহলে 2 রিং রেসিডিউ, দুইটা রিং রেসিডিউ। তাহলে রিং রেসিডিউর জন্য প্রত্যেকটার জন্য 5 হলে 10 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে দুইটা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, দুইটা হচ্ছে রিং রেসিডিউ, ফলে 10 10। এর বাইরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা প্রথম দিকে বলেছিলাম এক্সোসাইক্লিক। একটা চক্রের বাইরে যদি চক্রের সাথে সরাসরি দ্বি বন্ধন থাকে, দেখুন এইখানে কার্বনের সাথে দ্বি বন্ধন আছে, এটাকে বলা হয় এক্সোসাইক্লিক ডাবল বন্ড। তাহলে 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড, ঠিক আছে। এটার জন্য আছে 5 ন্যানোমিটার। সবগুলো এবারে আর কিছু নেই, সবগুলো যদি আমরা যোগ করি, টোটাল ল্যামডা ম্যাক্স টোটাল যদি আমরা করি 242। তাহলে এই যৌগের জন্য ল্যামডা ম্যাক্স আমরা ক্যালকুলেশন করে যেতে বের করলাম, সেটা হচ্ছে 242।
যেটা আমরা যদি যন্ত্রের মাধ্যমে ইউভি এর ল্যামডা ম্যাক্স বের করি তাহলে দেখা গেল এই 242 বা এর খুব কাছাকাছি হয়। ক্যালকুলেট করে আমরা যেটা বের করি সেটা থিওরিটিক্যাল যেটা বের করি সেটা, আর যন্ত্রের মাধ্যমে যেটা বের করি আসলে খুব কাছাকাছি আর একদম অনেক সময় একদম সেম হয়, এক সময় খুব 1 ন্যানোমিটার বা 2 ন্যানোমিটার এদিক সেদিক হয়। ফলে এগুলোকে ক্যালকুলেশনগুলো যদি সঠিক সেটা হচ্ছে প্রমাণ হচ্ছে ওই যন্ত্রের সাথে মিলানো আর কি, ঠিক আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন থিওরিটিক্যাল কতটুকু সেটাই বের করতে হবে, ঠিক আছে। তাহলে বেসিক ভ্যালু 217, অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট এই একটা, ফলে এটার জন্য 10 দুইটার জন্য, আর দুইটা রিং রেসিডিউ এই কার্বনের জন্য একটা, এই দিকের কার্বনের জন্য একটা 10, আর এই চক্রের সাপেক্ষে এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড এটার জন্য 5, ফলে 242 হচ্ছে আমাদের মোট হচ্ছে ল্যামডা ম্যাক্স এই যৌগের জন্য, ঠিক আছে। আরো কিছু উদাহরণ আমরা দেখি। এই একটা যৌগ আমাদের পরীক্ষার সময় নরমালি পরীক্ষার সময় একদম যৌগগুলো আঁকে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, এই যৌগের জন্য ল্যামডা ম্যাক্স বের করবে। খেয়াল করতে হবে এটা একটা, প্রথম খেয়াল করতে হবে যে এটা কনজুগেটেড ডাইন কিনা, কনজুগেটেড ডাইন কিনা। তো দেখি ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, কনজুগেটেড ডাইন। তারপর খেয়াল করতে হবে এটা চক্রের মধ্যে আছে না চক্রের বাইরে। দেখতে দেখা যাচ্ছে দুই চক্রের মধ্যে আছে, এক চক্রের মধ্যে নয়। বলে দুই চক্রের মধ্যে যদি কনজুগেশন থাকে, আমরা প্রথম দিকে বলেছিলাম দুই চক্রের মধ্যে যদি দুইটা ডাবল বন্ড থেকে কনজুগেশন আকারে থাকে ওইটাকে বলা হয় হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন। আর হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন যদি হয় তাহলে তার বেসিক ভ্যালু হচ্ছে হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন, তার জন্য বেসিক ভ্যালু 215 ন্যানোমিটার, ঠিক আছে। তাহলে এটা যদি আবার হোমো অ্যানিউলার হতো, একই চক্রের মধ্যে কনজুগেশন থাকতো, তাহলে কিন্তু এটার জন্য মান বেশি হতো 253 বেসিক ভ্যালু, ঠিক আছে। এর সাথে ইনক্রিমেন্ট আকারে কি আছে, ইনক্রিমেন্ট মানে বেশি কি আছে, কারণ এইটুকুর বাইরে আমাদের কিন্তু অনেক বড় একটা চক্র আছে, এদিকে চক্র এদিকে চক্র। ফলে চক্র থেকে আমাদের কি বের হবে, যেহেতু এখানে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট নাই রিং আকারে আছে, তাহলে রিং রেসিডিউ করবো। তাহলে রিং রেসিডিউ হচ্ছে এই কার্বনের এদিকে একটা 1, এইখানে এই কার্বনের এখানে একটা 2, এই কার্বনের এদিকে একটা 3, এদিকে 4, মোট 4টা রিং রেসিডিউ, 4 রিং রেসিডিউ 20 ন্যানোমিটার টোটাল। ঠিক আছে, এই রিং রেসিডিউটা অনেকের বের করতে যায় বা এটা করতে যায় অনেকেরই কনফিউশন হবে। খেয়াল করতে হবে আমাদের যে মূল যতটুকু অংশ এর বাইরে এক্সটেনশন যাই থাকবে সেগুলোই রিং রেসিডিউ, রিং আকারে থাকলে, আর অ্যালকাইল আকারে থাকলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, মান একই একই, ঠিক আছে। তাহলে কি এই কার্বনের এদিকে এক্সট্রা কার্বন আছে, এই বেশ এই সরাসরি যেটা বন্ড আছে ওটাই, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, মোট 4টা রিং রেসিডিউ, ঠিক আছে। তাহলে 4 5 20, ঠিক আছে। এরকম আরো অনেক যৌগ তোমার বই দেওয়া থাকবে, নেটে দেওয়া থাকবে, বিভিন্ন আগের কোশ্চেনগুলো দেখবা, কোশ্চেনের মধ্যে বিভিন্ন ধরনের দেওয়া আছে যে কোন এটার জন্য ল্যামডা ম্যাক্স বের করো সেগুলো দেখবে। আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি বড় বড়। এখানে এখানে একটা বেনজিন রিং, এখানে একটা সাইক্লিক রিং, এদিকে আরো এরকম দেওয়া ব্র্যাকেট দেওয়া মানে এদিকে আরো কিছু আছে, ওখানে ডাবল বন্ড নাই যেহেতু এই জন্য ওটা আমরা লিখে নিই, ওটা ওইভাবে ব্র্যাকেট দেওয়া থাকে, ঠিক আছে। আর এইদিকে একটা দাগ মানে আমরা জানি, একটা দাগ মানে হচ্ছে এখানে একটা মিথাইল গ্রুপ আছে। তাহলে এটার জন্য বেসিক ভ্যালু কত হবে? বেসিক ভ্যালু হতে পারে 217, 253, 215, তিনটে হতে পারে। তাহলে নরমাল বিউটাডাইনের জন্য আমাদের 200
17, হোমো অ্যানিউলার বা একই চক্রের মধ্যে যদি কনজুগেশন থাকে 253, আর হেটার অ্যানিউলার 215। যেহেতু এখানে একই চক্রের মধ্যে আছে, তার ফলে এটা হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাইনের জন্য বেসিক ভ্যালু 253 ন্যানোমিটার। ঠিক আছে, এবারে 253 ন্যানোমিটার হচ্ছে এই হোমো বেসিক ভ্যালু। এবারে কি থাকে আমাদের, কি কি আছে দেখি। রিং রেসিডিউ আছে আমাদের, দেখা যাচ্ছে রিং রেসিডিউ কি, এই আমাদের এই যে ডাইন, এই ডাইনের বাইরে রিং রেসিডিউ, এখানে একটা রিং রেসিডিউ, তারপরে এখানে একটা, মোট 3 রিং রেসিডিউ। তাহলে 3 5 15 রিং রেসিডিউ 3টা, এখানে একটা, মোট 3টা রিং রেসিডিউ, 3 5 15 ন্যানোমিটার। ঠিক আছে, এর বাইরে আর কি আছে খেয়াল করি। আমাদের ইনক্রিমেন্ট রেসিডিউ কি, রিং রেসিডিউয়াল অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট, এক্সোসাইক্লিক ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন, আরো কিছু আছে, ওগুলো আমাদের বেশি জরুরি না, ওগুলো আমরা লিখি। ঠিক আছে, তাহলে 3টা আছে না দেখে, তাহলে আমাদের দেখতে হবে কি, রিং রেসিডিউ আমরা লিখেছি বা অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট লিখেছি, এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে কিনা বা ডাবল বন্ড এক্সটেনশন আছে কিনা। এক্সোসাইক্লিক ডাবল বন্ড মিন্স আমরা বলেছি একটা চক্র থেকে চক্রের সাথে সরাসরি দ্বিবন্ধন আকার যদি কেউ থাকে, তাহলে তাকে সেটাকে বলা হয় এক্সোসাইক্লিক। যেমন এই চক্রের সাপেক্ষে এইদিকে কোনো দ্বিবন্ধন নেই, ফলে এদিকে এক্সোসাইক্লিক ডাবল বন্ড নেই। কিন্তু এই চক্রের সাথে যদি আমরা হিসাব করি, এই চক্রের এই কার্বনের সাথে এটা একটা ডাবল বন্ড আছে, ফলে এটা হচ্ছে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড, 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড। আর একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য 5 ন্যানোমিটার। তাহলে টোটাল 200 কত হয়, 5 10 73 ন্যানোমিটার। তাহলে মোট হচ্ছে 273 ন্যানোমিটার। এটা আমাদের ক্যালকুলেটেড ভ্যালু এই যৌগের জন্য। ঠিক আছে, তাহলে এটা যারা খেয়াল অনেক সময় যেটা এখন একটা যদি বাদ করে, তাহলে রিং রেসিডিউ হিসাব করার সময় কোনো একটা বাদ করলো, তাহলে কিন্তু 5 কমে যাবে, তাহলে কিন্তু আমাদের যেটা হিসাব করে মিলবে না। এবং যেখানে মার্কস যদি 5 থাকে, একটা যেটা 5 বা 3 যাই থাকুক, 0 পাওয়া যাবে, তাহলে একটা বাদ দেওয়া যাবে না। এই জন্য বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে। বারবার প্র্যাকটিস করলে এই বিষয়গুলো তো চোখে আসবে, নাহলে কিন্তু এগুলো চোখে পড়বে না। ঠিক আছে, তাহলে হোমো অ্যানিউলারের জন্য 253, রিং রেসিডিউ 3টার জন্য 15, আর এক্সোসাইক্লিকের জন্য 5 ন্যানোমিটার। ঠিক আছে, যদি একই রকম যৌগ, যদি এটা হচ্ছে এইরকম থাকে, দেখি আমরা হেটারো অ্যানিউলার থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয় দেখি। তাহলে এই ক্ষেত্রে হেটারো অ্যানিউলার হলে বেসিক ভ্যালু কত, ফর হেটারো অ্যানিউলার বেসিক ভ্যালু কত, 215 ন্যানোমিটার। বেসিক ভ্যালু ফর হেটারো অ্যানিউলার কনজুগেটেড ডাইন কত, 215। ঠিক আছে, আর এর সাথে কি কি আছে, অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট ওখানে সরাসরি নাই দ্বিবন্ধনের মধ্যে, ফলে এইগুলা অ্যালকাইল বলা হতে পারে, কিন্তু এগুলো হচ্ছে দ্বিবন্ধনের সাথে নেয়, ফলে এগুলো ধরে দাও। ফলে রিং রেসিডিউ আছে এখানে 1 2 3 রিং রেসিডিউ, 3 রিং রেসিডিউ হচ্ছে 15 ন্যানোমিটার। এক্সোসাইক্লিক ডাবল বন্ড বা ডাবল বন্ড এক্সটেনশন আছে কিনা দেখি। এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে দেখা যাচ্ছে এই চক্র থেকে এদিকে এই আকারে আছে, বলে এটা হচ্ছে 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড। তাহলে একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড জন্য 5, তাহলে টোটাল কত হয়, 235 ন্যানোমিটার। ঠিক আছে,
একদমই নর্মাল বিষয়গুলো, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। আর দুই তিনটা উদাহরণ দেখে আমরা আজকে শেষ করবো। ঠিক আছে, হেটারোনিউক্লিয়ার জন্য 215, রিং রেসিডিউ তিনটার জন্য 15, একটার জন্য ডাবল এক্সোসাইক্লিক ডাবল বন্ডের জন্য 5, টোটাল হচ্ছে 235। ঠিক আছে, বড় যৌগ যদি তাই এটা আমরা একটু দেখি। এই যোগটা দেখি আজকে আমরা শেষ করি। সেটা হচ্ছে প্রথম বেসিক ভ্যালু কত হবে। আমরা দেখতে পাচ্ছি যে দুই রকম আছে, একটা আছে যে হোমো অ্যানিউলার, আর এটা যদি ধরি তো হেটারো অ্যানিউলার। তাহলে এরকম যদি থাকে হোমো এবং হেটারো দুটোই যদি থাকে তাহলে হোমো অ্যানিউলার ধরতে হবে। কারণ এটা হচ্ছে হোমো অ্যানিউলারের বেসিক ভ্যালু হচ্ছে মানটা বেশি আছে, বেসিক ভ্যালুটা বেশি। তাহলে হোমো অ্যানিউলার কনজুগেটেড ডাইনের জন্য বেসিক ভ্যালু 253 ন্যানোমিটার, এইটুকুর জন্য। ঠিক আছে, তারপরে এখন এইটুকুর বাইরে কিন্তু আমাদের দুইটা এক্সট্রা ডাবল বন্ড আছে এবং দুইটাই কনজুগেট, এর সাথে কনজুগেশন এটা, এর সাথে কনজুগেশন এটা। ঠিক আছে, তাহলে এই দুইটাকে আমরা বলছি যে প্রথম দিকে নিয়মের মধ্যে বলেছিলাম ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন। এক্সটেনশন যদি থাকে ডাবল বন্ড কনজুগেশন আকারে, তাহলে সেটাকে বলা হয় ডাবল বন্ড। তাহলে কয়টা দুইটা ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন যদি থাকে, দুইটা ডাবল বন্ড এক্সটেন্ডিং কনজুগেশন আকারে যদি থাকে, তাহলে এক একটার জন্য 30, তাহলে 2 গুণন 30 সমান 60 ন্যানোমিটার। ডাবল বন্ড যদি এক্সট্রা বেসিক ভ্যালু থেকে বেশি থাকে একটা, তাহলে 30, দুইটা যদি কনজুগেশন আকারে, দুইটা থাকলে তিনটা থাকলে যাই হোক। ঠিক আছে, তাহলে অ্যালকাইল সাবস্টিটিউয়েন্ট বা রিং রেসিডিউ কয়টা আছে দেখি। এদিকে রিং রেসিডিউ আছে এখানে একটা, এখানে একটা, 3 4 5, মোট 5টা রিং রেসিডিউ। 5 রিং রেসিডিউ হলে 25 ন্যানোমিটার। ঠিক আছে, আরেকটা আছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে কিনা দেখি। এক্সোসাইক্লিক একাধিক দুইটা থাকতে পারে, তিনটা যাই হোক থাকে, এটা আমরা দেখতে হবে। তাহলে এই চক্রের সাপেক্ষে এইদিকে কোনো এক্সোসাইক্লিক ডাবল বন্ড নাই। কেন? কারণ এক্সোসাইক্লিক হতে হলে এই কার্বনের সাথে এদিকে ডাবল বন্ড বা এদিকে থাকতে হবে, এটা নাই। এটা সাপেক্ষে আছে কিনা দেখি, এটা সাপেক্ষে এটার সাথে এই যে একটা এক্সোসাইক্লিক আছে, এই চক্রের সাপেক্ষে এদিকে না, এদিকে নাই। ফলে এক্সোসাইক্লিক ডাবল বন্ড হচ্ছে একটা 1 এক্সোসাইক্লিক ডাবল বন্ড, একটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড তাহলে কত 5 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে এগুলো যদি টোটাল করি 343 ন্যানোমিটার। তাহলে এরকম যদি বড় কমপ্লিকেটেড যৌগগুলো থাকে তখন কিন্তু হিসাবটা একটু হিসাব করে, মানে একটু খেয়াল করে হিসাব করতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য একটা আমি কাজ দিয়ে দিই, একটা যৌগ দিয়ে দিই, এটা তোমরা বাসায় চেষ্টা করো, আগামী দিনে আমি এটা করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে একটা যৌগ, এটা আমি একটু ক্লু দিয়ে দিই। এটা একটা হেটারোনিউক্লিয়ার যৌগ, বলে বেসিক ভ্যালু 215, এর সাথে হচ্ছে একটা ডাবল বন্ড এক্সটেনশন আছে, এক্সটেন্ডিং কনজুগেশন আছে। তারপরে রিং রেসিডিউগুলো কেরপর 1 2 3 এরকম 4টা রিং রেসিডিউ থাকবে। আর একটা আছে এক্সোসাইক্লিক ডাবল বন্ড আছে, এটা এক্সোসাইক্লিক ডাবল বন্ড দুইটা আছে, এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, এগুলোকে তুমি বসে মানগুলো বের করো। তাহলে এরপরে আমাদের উডওয়ার্ড ফয়সার রুল, ফিজার বা ফাইজার রুল, এটা নিয়ে আমাদের আরো অন্য যৌগ, এটা হচ্ছে আমরা ডাইনের জন্য বের করলাম, এগুলো অন্য আরো কিছু ধরনের যৌগ আছে, সেটার জন্য নতুন নিয়ম বলবো আমরা আগামী দিন। ঠিক সেগুলো বলে এবং সেগুলোর জন্য সমাধান করবো। এখান থেকে প্রতি বছর প্রত্যেক পরীক্ষাতেই মার্কস থাকে এবং প্রশ্ন থাকে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো একটু ভালো করে শিখবা এবং
শিখবা এবং পরীক্ষার সময় কাজে লাগবে। ঠিক আছে, ধন্যবাদ।